প্রিয় শিক্ষার্থী, স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাকে আসলে আমি প্রথম বলবো কৌশলী হইতে হবে। পরিশ্রমী তো হবেই, হাজার হাজার মানুষ পরিশ্রম করবে, এখানে কৌশলী হতে হবে। এবং এই কৌশলের প্রথম ধাপ হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সম্পর্কে অ্যানালাইসিস করা। সেই কাজটা তোমাদের জন্য আমি একটু সহজ করে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ লিডিং যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সকল বিশ্ববিদ্যালয়ের বিগত 15 বছরের প্রশ্ন সলভ নির্ভুলভাবে করার চেষ্টা করব। যেহেতু পুরনো প্রশ্নগুলো অনেক বইতে, আমি তো প্রশ্ন ব্যাংক দেখলাম, প্রচুর ভুল দেয়া, প্রচুর ভুল, চিন্তার বাইরে। মানে তোমার কাছে মনে হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করা, মানে তুমি যে সলভটা নিচ্ছ সেইটার সোর্সটা আসলে ভুল। অর্থাৎ ধরো বাজারে প্রশ্ন ব্যাংক যেগুলো আছে, পানকৌড়ি আছে, জয়কলি আছে, এত পরিমাণের ভুল, উত্তরও ভুল, ব্যাখ্যাও ভুল, আবার কোনো কোনো শুধু উত্তরই দিছে, ব্যাখ্যা পাই নাই। তার মানে তোমাকে আসলে রিলাই করতে হবে আমাদের উপর এবং নির্ভেজালভাবে, একদম নির্ভুলভাবে এটা দেয়। এখন তুমি চিন্তা করবা কোন কোন কনসেপ্ট থেকে প্রশ্ন আসে, এভাবে নিয়ে ঠিক প্রস্তুতিটা আসলে ওই কেন্দ্রিক আমরা করতে হবে আমাদেরকে। সো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, যারা কমার্সের আছো তোমরা, ঠিক আছে, কমার্সের সি ইউনিটের 2010-11 সেশনের প্রশ্ন, 2010-11 সেশনের প্রশ্ন, এখান থেকে আমরা 25 সালের প্রশ্ন পর্যন্ত আমরা সলভ করবো, এরকম পর্যায়ক্রমে সকল বিশ্ববিদ্যালয়। তারপর আমরা একটা নোটস দিব তোমাদের জন্য যে এই টপিকস থেকে প্রশ্ন হয়েছে, কি পড়তে হবে, কি এটা অ্যাডমিশনের আগেই হয়ে যাবে, ঠিক আছে, অ্যাডমিশনের শুরুই করবো আমরা এরকম কনসেপ্ট দিয়ে। তো দেখে ফেলি, কথা না বাড়াই। প্রথমে একটা প্রশ্ন আসছে, তুমি কেমনে হ্যান্ডেল করবা, এই ক্লাস থেকে তোমার বৈশিষ্ট্য হচ্ছে একটা প্রশ্নকে তুমি কেমনে ফেস করবা। তো তুমি দেখতে পাচ্ছ সবগুলো অপশনেই ভার্ব আছে, এইটা তো তুমি চিনো, হ্যাভ হ্যাড, হ্যাভ নট, সবই ভার্ব আছে। তাহলে এখন তোমার প্রশ্ন চলে যেতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে, যাবে কিনা আমরা জানি না, সিকোয়েন্স অফ টেন্সের দিকে, রাইট ফর্ম অফ ভার্সের দিকে, এদের মধ্যে আসলে উত্তর থেকে থাকে। এবার দেখো, আই উইশ, এইটুকু তো জানোই এটা প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়েছে। এখন উইশ থাকলে তোমার মাথার মধ্যে তুমি সেই সারা জীবনে একটা চিন্তা করেছে, এইটুকু অন্তত পড়েছে, আই উইশ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম, আই উইশ আই ওয়ার আ কিং। তাহলে তুমি কি করলা, উইশ যুক্ত ক্লজকে তুমি কোন টেন্সে করেছো বলো? পাস্ট টেন্সে করেছো, এটা তো পাস্ট টেন্স, এইটুকু তো স্পষ্ট। এখানে আয়ের পরে ওয়ার কেন হইল সেটা ভিন্ন আলাপ, সেটা হচ্ছে আনরিয়েল পাস্ট, অবাস্তব অতীত যখন হয় তখন সাবজেক্ট সিঙ্গুলার হলেও, আমি যদি রাজা হতাম, আমি তো ফকির, আমি কিসের রাজা, যদি হতাম, হই নাই তো, আজ যদি শনিবার হতো, আজ তো শনিবার জীবনেও না, আজকে বুধবার, কখনোই না, এরকম অবাস্তব হলে তখন সাবজেক্ট সিঙ্গুলার হলেও, তবে পাস্টের মধ্যে। তার মানে তুমি বুঝতে পারতেছো এই গ্যাপে একটা পাস্ট টেন্স বসবে, কি দেখে বুঝেছো? এই উইশ দেখে তুমি বুঝেছো। ক্লিপস্টোফেলের 221 নাম্বার পেজে, 121 নাম্বার পেজে আছে। এখন পাস্ট, হ্যাভ কি পাস্ট না? না, হ্যাড পাস্ট, আর কোনো পাস্টে সিটে ফোটাও ছিল না। তাহলে সি অপশন কারেক্ট। আই উইশ দ্যাট আই হ্যাড ইনাফ টাইম টু ওয়ার্ক, আমার যদি কাজ করার যথেষ্ট সময় থাকতো। বুঝতে পারছো? কিন্তু কাজের সময় নেই, পরীক্ষা চলতেছে, তো কি হয়েছে, বিকেলবেলায় প্রতিদিন 1 ঘন্টা, আধা ঘন্টা এই প্রশ্ন সলভের সাথে থাকো। বি ইউনিট, সি ইউনিট, যারা আর্টসের, কমার্সের, যারাই আছো, ঠিক আছে, এই 15 বছরের প্রশ্ন সলভের সাথে প্রতিদিন বিকেলে আধা ঘন্টা করে সময় দাও, ঠিক আছে, কথা না বাড়াই। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, এইটা এত দক্ষতার ব্যাপার, এত দক্ষতার ব্যাপার, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারেকশন থেকে প্রশ্ন হয়, এবং এই কারেকশন কোন টপিকস থেকে হয় কে জানে, গড নোজ, যে সে আমার ঈশ্বর জানে, কে জানে, আমি আসলে জানি না। যে কোনো প্রতিটা অপশন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকস থেকে হইতে পারে, ঠিক আছে। দেখো আমরা সলভ করি। হি ইজ এলিজিবল ফর, তো এলিজিবল ফর শব্দের অর্থ হচ্ছে যোগ্য। এলিজিবলের পরে মানে প্রেপোজিশন ফর বসে, সে এই পোস্টের জন্য যোগ্য, সে হয়তো এখন তার পদোন্নতি হয়েছে, হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, এটা কারেক্ট অপশন। তাহলে এইটা জানতে হলে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হয়েছে। বুঝো, উত্তর করলেই হবে না, উত্তর তো প্রশ্ন ব্যাংকেই আছে, তাহলে আমার তারপর ভুল আছে তো ধরলাম সবই কারেক্ট আছে, সেই ব্যাখ্যাটা নাই, যেভাবে সলভ করতে হবে সেই দক্ষতা অর্জনের জন্য তোমাকে এই ক্লাসটা দেখতে হবে। এই অপশনে ভুল নেই, কারেক্ট ফর্ম। আচ্ছা, নো মানি ইজ ডিউ টু মি ফ্রম হিম, এইখানে দেখো নো মানি, খুব দারুণ কথা, মানি আনকাউন্টেবলের পরে ভার্ব সিঙ্গুলার, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে ডিউ টু, এবার বসেছে মি ফ্রম হিম,
বুঝতে পারছো? শোনো, এই পর্যন্ত আমরা কোনো ভুলই পাই নাই। এরা কারা? প্রোনাউন। তুমি প্রোনাউন কি জানো কেমন হয়? 231 এই ফর্মে চলে, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। সেকেন্ড, থার্ড, ফার্স্ট। তাহলে আই থেকে মি হয়েছে, তো ফার্স্ট। আর হি থেকে আইছে, থার্ড। বুঝতেই পারছো কি হবে? মিনিং না করেও সলভ করা যাচ্ছে, থার্ড। তার মানে হিম এখানে হবে আর মি এখানে হবে। বুঝতে পারছো? নো মানি ইজ ডিউ টু হিম ফ্রম মি, আমার কাছ থেকে তার কোনো টাকা পাওনা নেই। কেমনে সলভ করলাম? 2-3-1 প্রোনাউনের কোরাম দিয়ে সলভ করে ফেলেছি। সো এইটা ভুল ছিল। এইটা আমার সলভ করতে লাগছে প্রোনাউন। দেখো, কারেকশন হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস। হি ইজ ডিপলি এনগ্রোসড ড্যাশ স্টাডি, আবারও এনগ্রোসড ইন, ইনডালজ ইন, ইনডালজ ইন, ইনডালজ ইন, এনগ্রোসড ইন মানে নিমগ্ন থাকা, আত্মমগ্ন থাকা, গভীর মগ্ন, ধ্যানমগ্ন থাকা, ধ্যানমগ্ন থাকা। ঠিক আছে, গভীরভাবে সে মগ্ন আছে। এইটাও এই টু এর জন্য ভুল হলো। আমাকে আবারও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লেগেছে। হি ইজ ইজি টু অ্যাক্সেস, এখানে খুব ভয়ানকভাবে ভুল রয়েছে এবং এতটাই মডারেট ইংলিশ ব্যবহার করেছে। ডিউয়ের প্রশ্ন তো। হি ইজ ইজি অফ অ্যাক্সেস, এটা নিয়ে যে কি বিতর্ক আছে আমার মনে আছে। এটা নিয়ে ফার্মগেট ইউসিসিতে আমার গ্যাঞ্জাম পর্যন্ত বেঁধে গেছে এবং আমার এখনও স্পষ্ট মনে আছে। এটা 2017 সালের ঘটনা, আমি টিচারের নাম বলবো না। সো সে একটা ইন্টারমিডিয়েটের একটা বই আনলো, হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, একটা চ্যাপ্টার ছিল ইন্টারমিডিয়েটের বইতে। সেখানে বলতেছে, মানে সেখানে একটা লাইন ছিল, ইজি টু অ্যাক্সেস, ইজি টু অ্যাক্সেস ইন হায়ার এডুকেশন ইন বাংলাদেশ ইজ নট ইজি। বাংলাদেশে উচ্চশিক্ষার প্রবেশ এতটা সহজ নয়। কিন্তু এই বাক্যের একটা ভুল, ওটা টেক্সট বই, কোনো বোর্ড বই, বাংলাদেশের বোর্ড বইতে ইনফরমেশন একটা ব্যাপার, গ্রামাটিক্যালি ভুল আরেকটি ব্যাপার। আগের বইতে যেমন ফটোগ্রাফ গল্প ছিল, ওইখানে সলিলোকিজনিত কি পরিমাণ যে ভুল ছিল। হি ইজ ইজি টু অ্যাক্সেস, একটা জিনিস শেখাই তোমাকে, একদম অ্যাপ্রোপ্রিয়েট যদি না হয়, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন অফ ব্যবহার করবে। এগুলোই অ্যাডমিশনের ক্লাসে আমরা শেখাবো। ইজি অফ অ্যাক্সেস। দ্য টাইগার, এই যে এই বাক্য, এই বাক্যের মধ্যে কোনো গ্রামাটিক্যাল ভুল নাই। দ্য টাইগার এমার্জড, এমার্জ মানে কি? উত্থান হওয়া। ধরো এখানে শূন্য দেখতে পাচ্ছ, হঠাৎ করে একটা বিন্দুর উত্থান হলো। একটা বিখ্যাত বই আছে, অভিজিৎ দার বিখ্যাত বই। অভিজিৎ দাকে বইমেলায় মেরে ফেলেছিল জানো? কিন্তু আমার আমার খুব খুব অধ্যাপক অজয় রায়ের ছেলে, তোমরা তো নাম শোনো নাই। তার বইয়ের নাম ছিল শূন্য থেকে মহাবিশ্ব। আমার কাছে আছে বইটা, কই এখানেই আছে। কিছু আমি এখনো স্মৃতিচারণ করি অভিজিৎ দার। শূন্য থেকে মহাবিশ্ব, এই শূন্য থেকে মহাবিশ্ব হয়ে গেল, মানে উত্থান হলো, এমার্জড হইল। তাহলে এখান থেকে, থেকে মানে কি বলো? ফ্রম। এই প্রশ্নের মধ্যে কোনো ভুল কেউ বলতেই পারবে না। দ্য টাইগার এমার্জড হলো, উত্থান হলো। বাঘ কিন্তু, তুমি কি সুন্দরবনে ধরো হেঁটে যাচ্ছ, বাঘ দেখতে পারবা? হঠাৎ তোমার সামনে চলে আসলো, তার মানে জঙ্গলের মধ্যে থেকে উত্থান হলো, এই জন্য ফ্রম। উত্থান হয়ে তোমার সামনে আসলো, আগে ছিল জঙ্গলের ভেতরে, এখন তোমার সামনে। অবস্থার পরিবর্তন হলো, আর অবস্থার পরিবর্তন হলে প্রেপোজিশন ইনটু হয়, ইনটু দ্য ওপেন ফিল্ড। এই প্রশ্নের মধ্যে কোনো ভুলই নাই। এখন এও কারেক্ট, ইও কারেক্ট। আমি তোমাকে বলবো, যদি কোনো অপশন থাকতো এ অ্যান্ড ডি বোথ, তাহলে তুই বোথ দিতা। এখন যেহেতু নেই, আমার এই কথাটা শোনো, ঠিক আছে? আমি প্রুফ দিতে পারবো, এই কথাটা শোনো, দেন অ্যান্সার কারেক্ট হবে। তাহলে ধরো 4টাই কারেক্ট, 5টাই কারেক্ট, তাহলে কি করবা? সর্বাধিক প্রথম উত্তরকে বেছে নিবা। এই বাক্যে এও কারেক্ট, ইও কারেক্ট। বুঝতে পেরেছো? আর যদি কোনো অপশনে থাকতো বোথ এ অ্যান্ড ই, তাহলে ওইটা আমরা নিতাম। চলে আসো, দেখছো কারেকশন। একটু খালি বুঝো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লেগেছে 3টাতে প্রেপোজিশন, একটাতে প্রোনাউন। তার মানে একটা প্রশ্ন আসলো 2টা টপিকস মিলায়া। এই কারেকশন যাতে দোয়া করি যাতে তোমার না আসে, মানে সব লাগে। পরের প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। আই স্টিল অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার টু মানে লেগে থাকা, অ্যাডহেয়ার টু মানে লেগে থাকা, মানে অবিচল থাকা। লেগে থাকা মানে এমন না, অবিচল থাকা, অটল থাকা। আই স্টিল অ্যাডহেয়ার টু মাই প্ল্যান, আমি আমার পরিকল্পনায় এখনো অবিচল, মানে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে। আই স্টিল অ্যাডহেয়ার টু মাই প্ল্যান, কারেক্ট ফর্ম। দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্ন ফর আ উইক, এই প্রশ্নের মধ্যে মানে এমন ট্রিকি, এই বছরের প্রশ্ন সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল। বুঝতে পারছো? দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্ন ফর আ উইক,
মিটিংটি 1 সপ্তাহের জন্য পেছানো হয়েছে, অ্যাডজর্ন করা হয়েছে, স্থগিত করা হয়েছে। কি দারুণ বাক্য, ফর আ উইক। বুঝতে পারছো? হি ইজ অ্যালার্মড ফর, তাহলে এইখানে দেখো সেফটি নাউনের আগে মডিফাই হবে অ্যাডজেক্টিভ, হি এর অ্যাডজেক্টিভ কি হবে? হিজ। হি ইজ অ্যালার্মড অ্যাট হিজ সেফটি, অ্যাট হিজ সেফটি, এই জন্য এটা বাদ। হি হ্যাজ বিন, ঠিক আছে, দেখো বলছে অ্যালিনেটেড, বিচ্ছিন্ন আছে, কোথা থেকে? থেকে মানে ফ্রম, এই টু এর জায়গাতে ফ্রম হবে। সে তার বন্ধুদের থেকে বিচ্ছিন্ন, যেমন আমি, আমার কোনো বন্ধুর সাথে যোগাযোগ নাই। হি হ্যাজ বিন অ্যালিনেটেড ফ্রম হিজ ফ্রেন্ড। দেয়ার ইজ অ্যান অ্যাফিনিটি বিটুইন টু ল্যাঙ্গুয়েজেস। দেয়ার ইজ অ্যান অ্যাফিনিটি, একটা সংযোগ রয়েছে দুটো ভাষার মধ্যে। সো দুইয়ের মধ্যে হলে বেসিক্যালি আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি? দেখো বিটুইন কিন্তু আমরা ব্যবহার করি নর্মালি, দেখো কনসেপ্টটা একটু ভালো করে বুঝো। বিটুইন কিন্তু আমরা ব্যবহার করি দুইয়ের মধ্যে হলে, বুঝতে পারছো? আর অনেকের মধ্যে হলে কি হয়? অ্যামাং। কিন্তু অনেকের মধ্যে হলেও অ্যামাং হইতে পারে যদি প্রপার নাউন হয়। যেমন আমি ধরো বললাম দেয়ার ইজ আ গ্রেট ডিফারেন্স বিটুইন ঢাকা, নিউ ইয়র্ক। দেখো এক একটা প্রপার নাউন ব্যবহার করতেছি, ঢাকা, নিউ ইয়র্ক, ভিয়েনা, এবং ধরো আরেকটি রাজধানী বলো সিডনি। কতগুলো? 4টা। তারপরে আমি বিটুইন নিছি। প্রপার নাউন আলাদা আলাদা সত্তা যখন হয়, বুঝতে পারছো? আবার সম্পত্তি ভাগ করে দিলে, ধরো সে তার সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে, অ্যামাং না দিয়ে বিটুইন হিজ ওয়াইফ, সিবলিংস অ্যান্ড চিলড্রেন। সম্পত্তি ভাগের ক্ষেত্রে অনেকের মধ্যে হলেও তুমি বিটুইন ব্যবহার করবা। সো এই বাক্যে বলতেছে দেয়ার ইজ অ্যান অ্যাফিনিটি বিটুইন টু ল্যাঙ্গুয়েজেস, দুটো ভাষার মধ্যে, দুইটা, টু ল্যাঙ্গুয়েজেস। কনসেপ্টটা দেখো, দেয়ার ইজ অ্যান অ্যাফিনিটি। সো এই প্রশ্নের মধ্যে আসলে আমরা কি ব্যবহার করতেছি? কনসেপ্টটা দেখো, এইখানে আমরা বাক্য কিন্তু কারেক্ট পেয়েছি। মডার্ন কনসেপ্টে আমরা দুটো বাক্য কারেক্ট পেয়েছি, 3টা বাক্য। সর্বাধিক প্রথম অ্যান্সারকে বেছে নিতে হয়েছে, আই স্টিল অ্যাডহার টু মাই প্ল্যান। কি পরিমাণ, কি অদ্ভুত প্রশ্ন এসেছে, বাক্যের মধ্যে ভুল নাই কিন্তু কারেকশন করতে বলতেছে। দুইটাকে আমরা ভুল পেয়েছি স্পষ্ট। দেখো চলে আসো পরের বাক্যে, ফাইন্ড আবার কারেক্ট সেন্টেন্স। বুঝতে পারছো কতগুলো আসছিল? কয়টা আসছিল? হ্যাঁ, 1 2 3 4, 4টা আসছিল, 3টা। উই স্টেড ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। বুঝছো? এখন তুমি চিন্তা করো, এই প্রশ্ন মিনিং করে জীবনেও তুমি তোমার কাছে যদি রিডান্ডেন্সি পড়া না থাকে, রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি শব্দের অর্থ কি জানো? বাহুল্য দোষ, বাহুল্য দোষ, পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি। বানান হয় নাই আমি নিশ্চিত। পুনরাবৃত্তি, ভালো করে শোনো। ক্লিপস্টোফেলের 219 নাম্বার পেজে আছে। এখানে কি রিডান্ডেন্সি হয়েছে বলো? উই স্টেড, ভালো, ফর, সময়, কিছু সময়ের জন্য হলে ফর হবে, তাই না? আর কবে থেকে শুরু হয়েছে তখন হবে সিন্স। আর শর্ট পিরিয়ড অফ টাইম, এই পিরিয়ড মানে কি? সময়, আবার টাইম মানে কি? সময়, বাহুল্য হইল না? এই জন্য এ অপশন বাদ। উই স্টেড ফর আ শর্ট পিরিয়ড ইন হোটেল, কারেক্ট ফর্ম, শর্ট পিরিয়ড, অল্প সময় আমরা হোটেলে অবস্থান করেছিলাম। উই স্টেড ডিউরিং, ডিউরিং তো ফর কে নিবে, ডিউরিং ব্যাপী অর্থে, বাদ। উই ওয়ার স্টেড ফর আ শর্ট পিরিয়ড ইন দ্য হোটেল। ঠিক আছে, দেখো খেয়াল করো, এই যে কনসেপ্ট আমরা পাচ্ছি, উই ডিড, ও ডিড আর স্টেড হয় না, ডিডের পরে ভার্বের বেজ হয়। আর এটা সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের থার্ড ফর্ম। কখন হয়? যখন সাবজেক্ট প্যাসিভ হয় তখন। সাবজেক্ট কি? আমরা কি হোটেলে অবস্থান করতে পারি না? অবশ্যই আমরা পারি। তার মানে আমরা পারি মানে আমরা অ্যাক্টিভ। অ্যাক্টিভ যে থাকে, সক্রিয় যে থাকে, তার জন্য সাহায্যকারী ভার্ব লাগবে কেন? তুমি সক্রিয়, তোমার জন্য সাহায্য করবে কেন? তুমি যদি নিষ্ক্রিয় হতে তাহলে তোমার সাহায্য লাগতো। এই জন্য ডি অপশন বাদ। এই প্রশ্ন সলভ করতে গেলে কি কি লাগছে দেখছো? প্রেপোজিশন লাগছে, রিডান্ডেন্সি লাগছে, অ্যাক্টিভ প্যাসিভ লাগছে, টেন্সের কনসেপ্ট অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস লাগছে। এতগুলো টপিকসের নির্যাস একটা প্রশ্ন ছিল, এটাই অ্যাডমিশন। বলো না বেসিক কি? অনেকে বলে ভাই বেসিক ঠিক করে। বেসিক কি? প্রশ্ন দেখে নামকরণ করতে পারার সক্ষমতাই বেসিক। বুঝতে পারছো? অন্য কিছু না। বেসিক মানে তোমার যদি বলে তুমি আজকে খালি টেন্স পড়ে গেলা, আগামীকাল টেন্সের উপরে 50 মার্কের পরীক্ষা, তুমি 49 পেলে, 50 পেলে, এর মানে এই নয় তুমি ইংরেজি জানো।
তোমার যখন 15টা প্রশ্ন হবে, 15টা টপিকস মিলে, অথবা 15টা প্রশ্নের মধ্যে 20টা টপিকস মিলে, তখন তুমি ওই প্রশ্নের নামকরণ করতে পেরেছো, দেখেই বলে দিতে পেরেছো, তখন বোঝা যাবে হ্যাঁ তুমি ইংরেজি পারছো। এই টুইস্টটা, অর্থাৎ প্রশ্ন চেনা, এ যে যত দ্রুত প্রশ্ন চিনতে পারবে তার চান্স পাওয়ার রাস্তা ততটা সুগম হবে। সহজ এবং একমাত্র টেকনিক হচ্ছে এটা। এই যে প্রশ্ন এসেছে দেখো, চুজ দ্য বেস্ট অপশন টু রিপ্লেস, অর্থাৎ এখানে ভুল না, এই যে দাগ দেয়া রয়েছে এইটার পরিবর্তে আর কি লিখলে এমনই অর্থ হয়, মানে ওই অর্থই হবে। বলছে ইফ ওয়ান বিগিনস টু স্মোক অ্যাট অ্যান আর্লি এজ, যদি কেউ বিড়ি খাওয়া শুরু করে, ধরো, বুঝতে পারছো? তোমরা খাও নাকি সব? ইন্টারমিডিয়েটের পোলাপান কিন্তু প্রচুর বিড়ি খায়। আমার বাসার পাশে কমার্স কলেজ, এত পরিমাণ বিড়ি খায় এই ফাউলগুলো, হ্যাঁ, এদের মানে এদেরকে মানে যাই হোক বাদ দাও। ইফ ওয়ান বিগিনস টু স্মোক অ্যাট অ্যান আর্লি এজ, আর্লি এজে যদি কেউ বিড়ি টিড়ি খায়, এর মানে কি? ইট ইজ লাইকলি দ্যাট হি উইল গো অন স্মোকিং ফার্দার, সে ভবিষ্যতে আরো খাই যাবে আনটিল ডেথ, খাই যাবে। ইট ইজ লাইকলি দ্যাট হি উইল গো অন স্মোকিং ফার্দার, এটা তো হুবহু তুলে দিল, এইটা আর এটা তো একই, তাহলে এটা তো আর আমরা উত্তর নিচ্ছি না, বাদ দাও। হি উইল প্রবাবলি, না, এখানে সম্ভাবনা না, ও খাবে ও। ইট ইজ হার্ড টু স্টপ হিম, তার এটা থামানো কঠিন হবে, এখানে থামানোর কথা মতো বলেনি। হি ইজ লাইকলি টু কন্টিনিউ, সে চালাই যাবে, এটাই, বুঝতে পারছো? মানে এই ধরনের প্রশ্ন হবে। ধরো বলতেছে চুজ দ্য বেস্ট অপশন টু রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট, এই আন্ডারলাইন অংশটাকে বেস্ট, মানে তুমি যদি অল্টার করো, ওইটার মিনিংটাই 4টা 5টার মধ্যে কোনটাতে একদম ওই মিনিংটাই বোঝাচ্ছে। চলে আসো, এবার বলতেছে রতন, এই ধরনের প্রশ্ন আসলে তুমি আগে প্রশ্নটা ভালো করে বুঝবা। রতন মেইনটেইন দ্যাট হিজ স্কলারশিপ রেকর্ড ওয়াজ বেটার হইলে দেন হয়, বেটার দেন, যেহেতু কম্প্যারিটিভ, তাই না? এমনি বুঝে যাচ্ছে। সো আমরা দেখো ডি অপশন কারেক্ট, ওয়াজ বেটার দেন অর অ্যাট লিস্ট অ্যাজ গুড অ্যাজ হার্স। এটা নিয়ে আমি অ্যাডমিশনের সময় কম্প্যারিজনের উপরে, অর্থাৎ 2টা ক্লাস রাখছি, বুঝতে পারছো? 2টা ক্লাস, অ্যাডমিশনের যে ক্লাসের যে ভলিউম, 2টা ক্লাস রাখছি এই একটা টপিক্সের উপরে, এইটা সলভ করার জন্য। এবার দেখো, এবার আসছে কি, কোম্পানিজ অফেন নিড টু রিকগনাইজ দেয়ার বিজনেস অ্যান্ড মার্কেটিং ড্যাশ সিগনিফিক্যান্ট, আচ্ছা মিনিংগুলোও দেখে নি। অ্যাজ এ রেজাল্ট মানে তো বুঝোই ফলে, ইন টার্মস অফ মানে শর্ত, ইন সাপোর্ট অফ মানে তো বুঝোই সহযোগিতা, ইন রেসপন্স টু মানে প্রতিক্রিয়া, বুঝছো, প্রতিক্রিয়া, আর বিকজ অফ মানে তো কারণে। মিনিং করো, সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন দ্য বিজনেস এনভায়রনমেন্ট, বলছে ব্যবসায়িক পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তনের যে প্রতিক্রিয়ায় কোম্পানিগুলোকে অফেন প্রায় প্রয়োজন হবে তাদের ব্যবসা ও বিপণন কার্যক্রম পুনর্গঠন করতে হয়, এইটার কারণে এইটা হয়, বুঝতে পারছো? সো ব্যবসায়িক পরিবেশ উল্লেখযোগ্য পরিবর্তনের যে প্রতিক্রিয়া, সো আমরা নিতে পাচ্ছি ইন রেসপন্স টু, ভোকাব বেস প্রশ্ন হয়েছে। দেখো অ্যাবর্টিভ শব্দের অর্থ কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কনসেপ্টটা বুঝো। প্রথম প্রশ্নটা যাচ্ছে অ্যাবর্টিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ফল, অর্থাৎ সিনোনিম নেব আমরা, সিনোনিম, নিষ্ফল, একদম আনসাকসেসফুল, যেটা ভোকাবুলারি পড়তে হবে, যে লেকচার শিটটা দিব ওখান থেকেই পড়বা, এটার জন্য অনেক কিছু আমরা নেব। ইট ইজ অলওয়েজ, দেখো খেয়াল করো, অ্যাডভার্ব, ইট ইজ অলওয়েজ, এখানে বসে যাবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। হোয়েন ইউ মিসআন্ডারস্ট্যান্ড দ্য কাস্টম অফ আদার কান্ট্রিজ, যখন তুমি, যেমন ব্রিটেনে, আমাদের দেশে কি হয়, ধরো বাসে যাচ্ছ, একজন উঠে বসে, তুমি হুট করে সিটে যেয়ে বসে পড়লা, কিন্তু ব্রিটেনে ওই সিটে যদি কেউ নাও বসে, তোমার সিট যদি না হয়, তুমি বসতে পারবে না, এটা তাদের কাস্টম। প্রথম দেখাতে জাস্ট হ্যান্ডশেক করতে হবে, হ্যান্ডশেক, এটাই কাস্টম। তুমি যে যদি মামা বলে জড়াই ধরো, তোমরা যেমন বন্ধুদেরকে, আরে মামা কোথায় ছিলে, যে লাভ দিয়ে জড়াই ধরতেছে, ওইটা যদি ব্রিটেনে যে তুমি করলা, তুমি কি লজ্জায় পড়ে যাবে, তাহলে এম্বারেসিং হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফর্ম। ইট ইজ অলওয়েজ এম্বারেসিং, খুবই লজ্জাস্কর হবে, হোয়েন ইউ মিসআন্ডারস্ট্যান্ড দ্য কাস্টম অফ আদার কান্ট্রিজ। ইন ড্যাশ নাথিং মাস্ট হ্যাপেন্ড অ্যাট দ্য মিটিং, সংক্ষেপে যদি বলা যায়, দেখো প্রেপোজিশন, এরপরে কখনোই অ্যাডভার্ব বসে না, ব্রিফলি বাদ, ঠিক আছে, শর্টলি বাদ। আচ্ছা, এবার প্রেপোজিশনের পরে তুমি জানো যে নাউন প্রোনাউন বসবে, সেই নাউন প্রোনাউন কিন্তু দেয়াই আছে নাথিং, এখন নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, এই গ্যাপে অ্যাডজেক্টিভ বসবে।
এ দিয়ে আর্টিকেল দিয়ে আবার নাউন হয়ে গেছে, তাই বাদ। এখন কুইক এবং শর্ট এই দুটোর মধ্যে আমাদের বসবে। তো আমি যদি তোমাকে বলা যায়, বলি যে মিটিংয়ে কি হইলো, আমি তো আজকে যেতে পারি নাই, তুমি তখন বলবো ভাই ইন শর্ট কিছুই হয় নাই। আমি যদি সংক্ষেপে বলি, এখন সেই 3টা থেকে 5টা পর্যন্ত মিটিং তুমি তো আমার পুরোপুরি ব্রিফলি জানাবা না, মানে তাই না, পুরোপুরি সম্ভব? আমি বলবো না ভাই কিছুই হয়নি। ইন শর্ট নাথিং মাস হ্যাপেন্ড অ্যাট দ্য মিটিং। ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে প্রশ্ন হয়েছে, সো আমরা ই অপশনটাকে কারেক্ট ফর্ম করব। ফর বলছে দেখো ফরচুন নেভার স্মাইলস। এবার দেখো এই কনসেপ্টটা কি থেকে আসছে? ও সবগুলো অপশন প্রেপোজিশন, তাহলে আমাদের প্রেপোজিশন থেকে এসেছে। এবার স্মাইল, আমি যদি তোমার দিকে তাকায় হাসি তাহলে টু অথবা অ্যাড বসে। তোমার দিকে আমি তাকায় হাসলাম, কিন্তু ভাগ্য কি তোমার দিকে তাকায় মিটমিট করে হাসবে নাকি? এমন কি হয় নাকি? না। এখন দেখো তখন স্মাইল অন অর্থে বসে, যে যারা অলস তাদের প্রতি আসলে তাদের উপর ভাগ্য কখনোই সুপ্রসন্ন হয় না, সেই কথা বলেছে। এখানে আমরা ব্যবহার করব অন, স্মাইলস অন। স্মাইলের ক্ষেত্রে এই 3টা প্রেপোজিশন ব্যবহার হয়। পরের প্রশ্ন দেখো, অ্যাডাল্ট্রেশন মানে দূষণ, সিনোনিম চাচ্ছে। দূষণ তো তুমি বুঝোই, কন্টামিনেশন, ফুড অ্যাডাল্ট্রেশন পড়েছো না, ফুড কন্টামিনেশন। ভলাটাইল মানে কি বলা যাবে? ভলাটাইল এরকম ড্যাংলিং 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 ড্যাংলিং, ফ্লাকচুয়েটিং, ফ্লাকচুয়েট করতেছে। দেখো বলছে ফ্যালাসিয়াস, এই যে কনসেপ্ট, আমাদের প্রথম কনসেপ্ট আসলো মিথ্যা, অসত্য। এর অ্যান্টোনিম তাহলে ভ্যালিড, বৈধ। সত্য হলেই তো বৈধ হবে, এটা অ্যান্টোনিম, বিপরীত। আলট্রুইজম, দেখো খুব আসে পরীক্ষাতে, খুব এত পরিমাণের আসে। আলট্রুইজম শব্দের অর্থ পরোপকার, পরোপকার অর্থাৎ যারা অন্যের উপকার করে, বেনিভলেন্স করে। আর এর অ্যান্টোনিম বিপরীত হবে সে স্বার্থপর, সেলফিশনেস। কনসেপ্টটা কিন্তু ঠিক এমন, সেলফিশনেস। দেখো ব্ল্যান্ড, অ্যান্টোনিম চাচ্ছে। এই যে কনসেপ্ট আমরা পাচ্ছি, ব্ল্যান্ড শব্দের অর্থ হচ্ছে ভোতা। ভোতা মানে দেখো না, গ্রামে তো, গ্রামে থাকো না, কাঁচি ধার কমে গেলে ওটা ভোতা হয়ে যায়, আর বেশি ধার দিলে ওটা তীক্ষ্ণ হয়ে যায়, শার্প, শার্প। হোয়াইট এলিফ্যান্ট ইডিয়মস থেকে আসছে। ইডিয়মের জন্য আমি তোমাদের পিসি দাস পড়াবো অ্যাডমিশনের সময়, পিসি দাসটা শেষ করব প্রথম মাসে, পিসি দাস। হোয়াইট এলিফ্যান্ট মানে খুবই ব্যয়বহুল, কস্টলি, আ ভেরি ই নাম্বার, ভেরি কস্টলি, খুব কস্টলি, আবার দাম। এরপরে দেখো বলছে মেড ইন স্পিচ মানে কি? মেড ইন স্পিচ মানে স্বাগত বক্তব্য। হ্যাঁ, পিসি দাস থেকেই এসেছে, স্বাগত বক্তব্য। পিসি দাস পড়াবো আর এইচএসসির বোর্ডের সেকেন্ড পেপার পড়াবো। হ্যাঁ, কারণ এইসব বললো না, নর্মালি এইচএসসি বোর্ডের সেকেন্ড পেপার সব কমন চলে আসবে। মেড ইন স্পিচ মানে ফার্স্ট স্পিচ, ওই প্রথম বক্তব্য, স্বাগত বক্তব্য। এবার বলতেছে দেখো এদেরকে আমরা বলি, এটা সি ইউনিটে কিন্তু অনেক বছর আসে না, তোমাদের বার আমার কেন জানি মনে হচ্ছে অ্যানালজি আসবে। এই টপিক্সের নাম হচ্ছে অ্যানালজি। অ্যানালজির জন্য খেয়াল করো, একটা বই পড়াবো, সেটা হচ্ছে সাইফুডস অ্যানালজি। সাইফুডস অ্যানালজি ইনাফ, এইসব কোনো অন্যদের এই আগডুম বাগডুম শিটমিট পড়ে হবে না। হ্যাঁ, সাইফুডস অ্যানালজিটা পুরোটা আমরা শেষ করবো। আর অ্যানালজি খুব মজার ব্যাপার, যাদের ভোকাবুলারিতে বমি বমি ভাব হয় তারা অ্যানালজি পড়বা। ক্যান্ডেল আর ট্যালো, তাহলে ট্যালো মানে যে মোমবাতিটা, ধরো এই আমার আঁকানোর হাত খুবই খারাপ, হয়েছে নাকি মোমবাতি? হয়েছে, ও ভালোই হয়েছে। এই মোমবাতিতে আগুন জ্বালাই দিলা, গলতে গলতে যেটা পড়তেছে ট্যালো, ওইটাকে বলা হয় ট্যালো। এই ট্যালো থেকে, এই গলিত মোম থেকে আবার মোম বানানো যায়। তার মানে এটা থেকে এটা তৈরি হয়, ঠিক যেমন ব্রোঞ্জ থেকে স্ট্যাচু, ব্রোঞ্জ দিয়ে স্ট্যাচু, মূর্তি মানে ভাস্কর তৈরি করে, ভাস্কর্য তৈরি করে, তাই না? ওই যে তোমার অপেরা, সরি কি জানি, স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাতে, ওটা ব্রোঞ্জের তৈরি, ব্রোঞ্জ দিয়ে স্ট্যাচু তৈরি হয়। অর্থাৎ এই দুইটার মধ্যে মিল খুঁজতে হয়, বুঝতে পারছো? যেমন ধরো এখানে মাস্টার আর সার্ভেন্ট মানে কি? মালিক আর চাকর, মালিক আর চাকর। এখন এমন অপশন খুঁজতে হবে ঠিক এরকম বিপরীত হবে। জাজ আর জুরি, না না, জীবনেও না। কয়েকজন বিচারককে নিয়ে জুরি গঠন করা হয়, এটা কখনোই মালিক আর মনিব আর চাকরের সম্পর্ক না। ক্যাপিটাল লেবার, মোনার্ক আর সাবজেক্ট, এইটা মিলে গেছে, বুঝছো? মোনার্ক রাজা আর প্রজা, মোনার্ক অ্যান্ড সাবজেক্ট, বুঝতে পারছো? এটা ছিল আমাদের প্রশ্ন, ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের 15 বছরের প্রশ্নটা আমি সুন্দর করে গুছাই দেবো। আজকের ক্লাস থেকেও আরও ভালো হবে, ঠিক আছে? একটু আর্জেন্টিনার খেলা আছে তো, একটু চাপে আছি মনস্তাত্ত্বিকভাবে, একদম গুছিয়ে দিব। এবং অ্যাডমিশনের জার্নিটা যাতে খুব স্মুথ হয় সেটার জন্য
ইংলিশ মনোলগ তোমাদের সাথে আছে। সো যারা আমার ক্লাস যদি মানে মনে হয় যে না আমার ভাল লাগতেছে, আমি বুঝতেছি, ওকে তাদের জন্য ওয়েলকাম। তাদেরকে আমি উইলিয়াম শেক্সপিয়ারের মতো বলবো, কাম হিদর কাম হিদর কাম হিদর।